দেখো প্রথম অঙ্কটা কি বলছে, খুব সুন্দর সুন্দর মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ এখানে রয়েছে, যেখানে দেখা যায় যে একটা দুটো অঙ্ক বা চার পাঁচটা অঙ্ক মেনে এরকম থাকতে পারে। তো সেই অঙ্কগুলো কিভাবে আমরা নামিয়ে ফেলতে পারি ইজিলি। দেখো কনসেপ্ট ক্লিয়ার তো অঙ্ক ক্লিয়ার। ঠিক আছে, তো পরিমিতির অঙ্ক রয়েছে, তো সেই সূত্র আমাদের জানতে হবে, আর কিভাবে করতে হবে সেটা হচ্ছে মেন বিষয়। তো এখানে দেখো এক দাগে বলছি, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4√2 সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রের দ্বিগুণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে দ্বিগুণ বর্গক্ষেত্র চেয়েছে, তাহলে দ্বিগুণ বর্গক্ষেত্রে মানে কি, এর স্কোয়ার ভ্যালু চাইছে। তো এর স্কোয়ার বের করতে গেলে আমার প্রথমে এখানে ক্লু দিয়েছে একটার কর্ণ, তাই তো। তাহলে আমার দেখা যাচ্ছে কর্ণের সূত্র কি জানি আমরা, √2 বাহু মানে √2a, আর এটাই বলে দিয়েছে 4√2। ওকে, এই 4√2 বলে, তাহলে এখানে √2 কেটে গেল, √2 কাটলে ভাই কি থাকছে, ইকুয়াল টু 4। তাহলে দেখা যাচ্ছে যে ত্রিভুজটার কর্ণ হচ্ছে, সরি চতুর্ভুজ মানে বর্গক্ষেত্রের 4√2, তার তাহলে ক্ষেত্রফল কত ভাই বের করবে এইবার। তাহলে এটা বাহু হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল তার স্কোয়ার করলে 16। 16 যদি হয়, এবার বলছে তার দ্বিগুণ বর্গক্ষেত্র, তাহলে তার দ্বিগুণ মানে কত ভাই, 16 ডবল কত, 32। আচ্ছা 32 কার ভ্যালু, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এইবার দেখো এইটার আবার কি চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য। নতুন যে আসলো 32 ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য √2a। এখান থেকে এর ভ্যালু বের করতে গেলে আমরা কি পাবো, স্কোয়ার সমান সমান হয় 32, তাহলে শুধু এ সমান সমান কত হয়ে যাবে, √32। √32 মানে কি, 16 2 32, 16 2 32, তাহলে 16 দিয়ে যদি ভর্তি হয়, 16 কিন্তু একটা কি সংখ্যা, রুট সংখ্যা। তাহলে 4 দিয়ে করলাম, 4 4 16, 4টা বেরিয়ে গেল, কিন্তু এখনো 2 আছে। তাহলে এটা মানে যে 4√, যারা বুঝতে পারেন একটু ভেঙে করলে বুঝতে পারে, 16 × 2 মানে তো 32। এবার এটা যদি করি, 4 4 16 হলো, ভেরি গুড, কিন্তু 2 তো বেরোতে পারলো না, 4√2 এই হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে ইজিলি আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই তো নাকি। বর্গক্ষেত্রের দ্বিগুণ বর্গক্ষেত্রের কর্ণ। আচ্ছা এখানে অপশনে কি আছে, তাহলে অপশন কি ঠিক আছে, এরকম হবে না তো, কোথাও মিস্টেক করছি কি দেখো তো। 4 4 16, ঠিক আছে, এখানে কি আছে, 4√, ঠিকই আছে। দেখো এখানে 4√2, তাহলে এখানে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এর ভ্যালু আসছে 4√2, তাই তো। এর ভ্যালু 4√2 আছে তো এখানে, তাহলে 4√2 যদি আসে, ইকুয়াল টু হচ্ছে 4√2 আসছে, তাহলে √2 কেটে গেছে, তাহলে এর ভ্যালু তো 4 আসছে। এটা কি করে সম্ভব, ও সরি 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 সরি, হ্যাঁ এখানটা তোর বাহু বেরিয়ে গেল, হ্যাঁ সরি সরি, ভুল হয়েছে, এটা তো বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করেছি। কোথায় ভুল করেছি বলো তো, আমি ক্লিয়ার করছি। এটা আসলে কত, 4√2, আরে এটাই তো অ্যান্সার চেয়েছে, √2 ইন্টু এর, এটা তো এর ভ্যালু, এর ভ্যালু তো 4√2, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, √2 গুণ করলে 2 হয়ে যাবে, 4 2 8 হবে, ঠিক আছে, 8 অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, এ পার্ট পার্ট করে করবে, হয়ে যাবে, জাস্ট দুটো সূত্র অ্যাপ্লাই করে হয়ে গেল। পরিমিতি মানে সূত্র। 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে একই দিকে দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার, 16 জ্যা দুটির মধ্যে দূরত্ব। দেখো এইটা হচ্ছে কি, মুখস্থ করার দরকার নেই, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এইটা মনে করো আছে, এবার দেখো দুটো জ্যা বলেছে, তাহলে আমরা ধরে নিলাম এইখানে দেখো আছে, আর একটা ধরলাম জ্যাটা এইদিকে একটা আছে, আর একটা 16 মানে এইদিকে একটা আছে। ঠিক আছে, এইবার দেখো সিম্পল লজিক, তাহলে এইটুকু যে দূরত্ব, এইটা দেখো ভালো করে বোঝো, তাহলে এইটার তো আমি জানি এটা কত, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 17। আচ্ছা, এটা যদি টোটাল যদি আমার 30 হয়, তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে, এই যেটা 15 হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু আমরা বের করতে পারি না ভাই। কি শিখেছি, অতি স্কোয়ার করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার শিখেছি কিনা, এটা অতিভুজ ধরে নাও, অতি স্কোয়ার করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে 15 স্কোয়ার 225, আর 70 স্কোয়ার, তাই যদি বিয়োগ করি কত আসছে, 64, এর রুট কত, 8, 8,
তাহলে এটা পেলাম 8। সিমিলারলি এটাও করো, তাহলে এটাও যদি করি তাহলে কত হচ্ছে, আমি যে এইটা এবার দেখো এইখান থেকে যদি আমি ব্যাসার্ধটা ধরি এইখান থেকে এখানে যদি ব্যাসার্ধটা ধরি তাহলে কত হচ্ছে, এটাও এটাও সেম। অতি স্কয়ার করে লম্ব স্কয়ার বলে ভূমি স্কয়ার করলে কত হবে, এর অর্ধেক হয়ে যাবে। 16 অর্ধেক কত 8, আর এখানে এটা হচ্ছে কত 17 স্কয়ার মানে 289 মাইনাস 16 অর্ধেক 8, 8 মানে 64, বিয়োগ করলে কত হয় 225, আর 225 মানে কত 15 হয়ে গেল 15। ঠিক আছে, তাহলে 15 এলো। 15 যদি আসে তাহলে দেখা যাচ্ছে যে কি ভাই, যে এইখান থেকে এইটুকু হচ্ছে টোটালটা 15, আর এইটুকু কত 8। তাহলে আমরা বলতে পারি না যে এই 15 আর এই 8 এর ডিফারেন্সটা ওই দুটো জায়গার মধ্যে দূরত্ব, এইটা টোটাল 15 আর এইটুকু কত, আর এইটুকুই তো দূরত্ব, তাহলে বিয়োগ ফলটা 15 আর 8 এর ডিফারেন্স এর অ্যান্সার অপশন। বুঝতে পেরেছো? সিম্পল। কোথায় বুঝতে পারোনি? সেম 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 সেম, আলাদাভাবে বের করে নাও, আলাদাভাবে বের করে নাও ভাই, তোমার অত চাপ নেই, আলাদাভাবে বের করে নাও, তুমি আলাদাভাবে বের করে নাও। মনে করো এইটা ব্যাসার্ধ, এটা ধরে নাও তখন কত 16, ঠিক আছে, এটা যদি 16 হয় তাহলে এর অর্ধেক কত হবে, সেম ভাই সেম, একই প্রসেস। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো ভাই? এটা আমার 17, এটা তাহলে 16 যদি পুরো হয় তাহলে 8, এখানে 8 হয়ে যাবে, তো সেম ওটাও একই রকম। আর যেহেতু ওরা একই দূরত্বে আছে, একই লাইনে আছে, একই ভাবে আছে, তাহলে তো কি হবে, এদের যে মানটা আসবে এই মানটা ডিফারেন্সটাই তো ডিফারেন্স ওদের। বুঝতে পেরেছো? ব্যাসার্ধ এবং জায়ের অর্ধেক, আর বলছি ব্যাসার্ধ এবং জায়ের অর্ধেকের যে পিথাগোরাসের সূত্র অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে যেটা আসবে সেটা হচ্ছে কেন্দ্র থেকে সেই জায়ের দূরত্ব। কি বললাম বুঝতে পেরেছো? কেন্দ্র থেকে তার জায়ের দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কি পেলে, পিথাগোরাসের সূত্র অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে এই প্রসেসটা করে প্রথমটা পেলে, আবার তুমি দ্বিতীয়টাও পেলে, তাহলে দ্বিতীয়টা পেলে কত 15, আর প্রথমটা হলে কত 8। এইবার দেখো এই 8 আর এই 15 যে ডিফারেন্স, ওটাই তো দুটো জায়গার মধ্যে ডিফারেন্স, আর ওটাই আনসার। প্রথমে কি করলাম, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কেন্দ্র থেকে জায়ের মানে দূরত্বটা বের করলাম। তাহলে এখানে তুমি কিন্তু পরীক্ষা যদি আসে যে কেন্দ্র থেকে জায়ের দূরত্ব, পরীক্ষা কিন্তু আসে এটা, যে এটা মনে করো নেই যে এর দৈর্ঘ্য আছে, তাহলে এর জায়ের জায়ের কেন্দ্র থেকে জায়ের মধ্যে দূরত্বটা কত, পরীক্ষা আসে, তখন তুমি ইজিলি বলতে পারো কত, এটা কত এসেছিল 8 এসেছিল। বুঝতে পেরেছো? তো এরকম আলাদা আলাদা বের করে নিয়ে তুমি ডিফারেন্স করে দাও। 3 দেখবো, দেখো এবিসি রম্বাস মানে কি বলি আমি, মনে আছে তোমাদের? রম্বাস মানে কি বলি? রম্বাস মানে বড় ক্ষেত্রে, আহ, বড় ক্ষেত্রে লাথি মেরে দেওয়া। রম্বাসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এবার এখানে নাম লিখে দিই, এটা বলছে এ, এটা বি, এটা সি, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো অঙ্কটি। এবার বলছে দেখো এবিসিডি রম্বাসের বিসি বাহুকে, এই যে বিসি বাহু, এই বিসি বাহুকে কি বলছে, ই পর্যন্ত বর্ধিত করতে বলছে, তাহলে ই পর্যন্ত বর্ধিত করলাম, ভেরি গুড। এবার বলছে কি বর্ধিত করা হলে যদি ডিসিই মানে ডিসিই মানে এইখানে কোনটা মিডিলে যেটা কোন, এটা 50 ডিগ্রি। আর তোমরা তো ঠিক আছে, এটা যদি 50 ডিগ্রি, এটা কত হবে, তা এটা 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এটা যদি 50, এটাও 50 সেম। আবার এটা যদি 50, এটাও 50, আবার এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সেম। দেখো একদম সিম্পলি বেরিয়ে যাবে। দেখো তাহলে এবার এই যে টোটাল কোণটা সরল কোণ হয়, তাই তো এই কোণটা টোটাল কোণটার মান কত, তাহলে 180 ডিগ্রি। টোটাল কোণটা সরল করতে হলে 180 ডিগ্রির ভিতরে এইটুকু বলছে 50, তাহলে 50 বাদ দিয়ে দাও, বাকিটা কত 130। তাহলে এইটা যদি 130 হয়, এটাও কত 130। এবার 130, তাহলে এই টোটালটা হচ্ছে 130। এবার বলছে কি দেখো, তবে কোন ডিএসি, ডিএসি মানে এইখানে অর্ধেক করে দিয়েছে, তাহলে এইটুকু, তাহলে এর অর্ধেক, তাহলে 130 এর অর্ধেক কত, ব্যাস এইটুকু। এর অর্ধেক কেন, কারণ কর্ণ কিন্তু একদম ওদের সমান্তরাল ভাবে দুই ভাবে কাটে, ঠিক আছে, ওই জন্য সিম্পল একদম। কিছু আছে বলে অঙ্কটা, কিছু নেই কিন্তু, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, অঙ্ক শেষ। বুঝতে অসুবিধা হলে বলতে পারো। নেক্সট, তাহলে এটা অ্যান্সার হলো 65। ছবি আঁকলে অঙ্ক শেষ হয়ে গেল। আচ্ছা এইটা তোমাদের সব করানো আছে। কোন বহুভুজের অন্তকোণের সমষ্টি, অন্তকোণের সমষ্টি সূত্র কি, n-2 ইন্টু 180 ডিগ্রি হচ্ছে অন্তকোণের সমষ্টির সূত্র। আর বহিঃকোণের সমষ্টির সূত্র কত, বহিঃকোণ অলওয়েজ কত কত হয়, বহিঃকোণের সমষ্টি অলওয়েজ হয় 360, আর বহিঃকোণ আর অন্তকোণের সমষ্টি কত হয় 180, তাই না?
যাই হোক, এবার এখান থেকে আমরা ক্লু দিয়ে দিয়েছি যে কি বহিক কোণের কোন বহুভুজের অন্তকোণের সমষ্টি বহিক কোণের 3 গুণ। তাহলে বহিক কোণের 3 গুণ মানে কি, মানে এইটা সমান সমান বলছে বহিক কোণ তো 360 ডিগ্রি হয় বলে সমষ্টি, আর তার 3 গুণ মানে গুণ 3। তাহলে এখানে 180 ডবল দেখতে পাচ্ছি এটা। তাহলে এখানে আমার n-2 = 3 দুগুণী 6। আচ্ছা n সমান সমান কত হবে, -2 পাশে গেলে +2 হয়ে যায়, তাহলে 6 দিয়ে 8, তাহলে 8 হয়ে গেল। তাহলে এটা কি অষ্টভুজ, বাহু সংখ্যা কত 8টা। বুঝতে পেরেছো কিছু আছে অঙ্কটা? তাহলে জাস্ট তোমাকে মনে রাখতে হবে আর অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তবে এই সূত্রগুলো তো মনে রাখতে হবে। আরে এখানে বলেছে বই তোমার জানা নেই বা তুমি করনি হয়তো, প্লাস মনে রাখো না তোমরা। বহিক কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। অন্তকোণের সমষ্টি কত, সূত্র বলো, এটা জানতে হবে। n-0 সূত্র n-2 ইন্টু অঙ্কে বলছে কি বহিক কোণের 3 গুণ, বহিক কোণের 3 গুণ। আচ্ছা বহিক কোণের 3 গুণ, বহিক কোণের 3 গুণ অন্তকোণের সমষ্টির সমান অঙ্ক বলে দিয়েছে, তাহলে এর সমান বলেছে। বুঝতে পেরেছো? তাই সমান সমান চিহ্ন মিডিলে, এর বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বহিক কোণ, তাহলে বহিক কোণের 3 গুণ, 3 গুণ করে দিয়েছি। আর এটা অন্তকোণের সমান বলছে, অন্তকোণের যে সমান হয় তাহলে 180 দিয়ে এটা কাটলে কত হবে 2, তাই 3 দুগুণী 6, n-2 এই 6 আছে, n সমান সমান কত হবে 8 হয়ে যাবে। একটি ঘড়িতে 8টা 23 বাজে, আয়নায় দেখলে, তাহলে আয়নায় দেখছি মানে কত থেকে বাদ দেবো আমরা 11টা 60 থেকে, 11টা 60 আর 23টা 60 থেকে বাদ দিই। আর তাহলে 11টা 60 থেকে যদি বাদ দিই তাহলে 8টা 23 যদি বাদ দিই কত আসছে 23 আর কয়টা অর্থাৎ, আর 8 আর 3 11, 3 3.5 ঘন্টা। নেক্সট, ত্রিভুজের ক্ষেত্রফল জলে বললে 18.5, 18.5 ভাই, 18.5টা বা 17টা 90 ধরা হয়। কখন 90 ধরা হয়, কারণ যখন দেখা যাবে বেশি কম হয়ে যাচ্ছে তখন। আর এখানে বলছি দেখো ত্রিভুজের ক্ষেত্রফল 75 বর্গ, একটা ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল বলে দিচ্ছে কত 75 বর্গ সেন্টিমিটার, ভূমি বলে দিল 15। তাহলে আমার দেখো অতিভুজ বের করতে গেলে আমার আগে কি দরকার, উচ্চতা বের করতে হবে, তবে তো অতিভুজ পাবো, তাই না? উচ্চতা বের করার সোজা আমরা সূত্র শিখেছি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি বলে দিয়েছে 15 ইন্টু উচ্চতা সমান সমান বলে দিয়েছে কত ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের এখান থেকে বের করতে পারি, কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে তো ক্ষেত্রফল, তাই তো নাকি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে আমি উচ্চতা বের করতে পারবো, উচ্চতা যদি বের করতে পারি 15 কাটলে কত হবে ভাই 5, 5 15 75, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, কোনাকুনি গুণ হলে 5 দিয়ে 10, তাহলে উচ্চতা হয়ে গেল এখানে, উচ্চতা জায়গায় আমি লিখলাম 10। তাহলে অতিভুজ বের করা সবার সোজা হয়ে যাবে আমার। অতিভুজ বের করার সূত্র কি, অতি স্কয়ার করলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 10 এর স্কয়ার কত হবে 100 প্লাস ভূমির স্কয়ার কত 225, টোটাল কত হবে √325। আর তাহলে √325 ভাঙলে কি করতে পারি, ভেঙে নাও, এখানে আমরা ভেঙে নিয়ে লিখতে পারি কি 25 ইন্টু 13। তাহলে 25টা কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 5 25, তাহলে রুটের বাইরে বেরিয়ে গেল, আর এদিকে 13 পড়ে গেল। তাহলে অ্যান্সার কত এলো 5√13, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাকে প্রসেস বুঝতে হবে, সিম্পলি সূত্র জানতে হবে, পরিমিতিতে প্রসেস বুঝতে হবে, অঙ্ক শেষ। নেক্সট, একটি ত্রিভুজের ভূমি 10% বৃদ্ধি দেখো আর উচ্চতা 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি আমরা, তাই দেখো সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাই হয়, কারণ হাফ হাফ দুই জায়গাতেই কমন, তাহলে আমার হাফ আর নেওয়ার দরকার নেই। বোঝা গেল? তাহলে এখানে 10% বৃদ্ধি ফ্র্যাকশন করলে কত হবে 10, 10-এ 1 বৃদ্ধি মানে 11, উচ্চতা 10% মানে 10-এ 1 হ্রাস মানে 9, এটা গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে 10 10 100, এটা হচ্ছে 9 11 99, তাহলে 100টা কত ডিফারেন্স 1 হ্রাস। তাছাড়া আর একটা জিনিস শিখিয়েছিলাম মনে আছে, একটা বৃদ্ধি আর একটা হ্রাস যদি বলে সেই দুটো গুণ করে kb/100 করলে যেটা আসবে তাহলে একই আসছে, আর সবসময় কি হবে সেটা হ্রাস হবে। আচ্ছা কোনো একটি কাজ কিছু লোক 7 দিনে শেষ করে, তাহলে ধরে নাও
কোনো একটা কাজ একজন লোক কি করছে 7 দিনে শেষ করছে, ওকে। যদি 10 জন মানুষ কম থাকে, তাহলে একজন ছিল সেখান থেকে 10 জন মানুষ কম মানে x-10। 10 জন মানুষ কম থাকে, ওই একই কাজ করতে 20 দিন বেশি লাগে। 20 দিন বেশি লাগে মানে কত? আগে 7 দিন লাগছিল, এখন 20 দিন বেশি মানে কত? 80 দিন লাগে। কতজন শুরু হলো, তাহলে সমান সমান ধরে কাটাকুটি করলে আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এখানে দেখো, এখানে কাটলে 4 20-তে 80 হবে, এখানে 3 20-তে হবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 3x, 3x ইকুয়াল টু এখানে কত আসছে? 4x মাইনাস 40। তাহলে এই পাশে আমি -40টা এই পাশে নিয়ে আসলাম, +40 করে দিলাম, এখানে 3x টা ও পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম, তাহলে 4x থেকে 3x বাদ দিলে শুধু x, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 40। তাহলে কাজ শুরু করেছিল কজন? 40 জন। অপশন কোনটা আছে দেখে নাও, অপশন ডি। সুন্দর সুন্দর অঙ্ক দিয়েছে, খুব ভালো লাগছে। এ 85,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, কিছু সময় পর বি 42,500 টাকা দিয়ে ব্যবসা যোগ দিল। বছরের শেষে এ ও বি এর লভ্যাংশ অনুপাত এত হলে দেখো, এবার আমরা জানি কি যে ভাই বিনিয়োগ কিন্তু টাইম করলে আমরা লভ্যাংশ, তাহলে দেখা যাচ্ছে 85,000 টাকা। তাহলে দেখো দুটো শূন্য প্রত্যেকে আউট করতে পারি, 85,000 মানে 850 থেকে লিখতে পারি, ঠিক আছে? তো দুটো শূন্য আউট করলাম, 85,000 মানে এখানে 3 শূন্য হয়, দুটো শূন্য আউট করলাম, দুটো শূন্য আউট, তাহলে 850 টাকা ধরে নিলাম কত, যে এ কত মাসের জন্য খাটিয়েছে? এখানে 12 মাসে, কারণ এটা প্রথম থেকেই আছে। এবার বি কিছুদিন পরে এসছে আর টাকা খাটিয়েছে, আমার দুটো শূন্য আউট করে দিচ্ছি এটা, আর কত মাসের জন্য জানি না, x মাসের জন্য খাটিয়েছে। তাহলে এখানে এই যে লভ্যাংশ এলো সেটা হচ্ছে 3/1, 3:1, আমরা যদি ভগ্নাংশ আগে লিখি তো 3/1 লিখি। তাহলে কাটাকুটি করো ভাই, যতটা কাটাকুটি করতে পারো। আচ্ছা, এখানে বলছে 3 4 12, ভেরি গুড, সমান সমান উপর উপরে নিচে নিচে কাটা হয়ে যায়। এবার দেখো 25 টলমল করছে, দেখা যাচ্ছে 25 কাটবে, এটা হচ্ছে 70 হবে, এটা 70, এখানে চারটা আচ্ছা এটা সিম্পলি রয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে না বাবা, 85 ডবল রয়েছে রে বাবা, 425 ডবল 850, দেখার দরকারই নেই, তাই না? তাহলে দেখা যাচ্ছে বি এক্স এর ভ্যালু আসলে কত? 4 দিয়ে 8, তার মানে কি বি কিন্তু 8 মাসের জন্য টাকা খাটিয়েছে। অ্যান্সার কি, যে বি যে সময় পর যোগ দিয়েছিল, 8 মাসের জন্য যদি খাটিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমাস পরে এসেছিল 4 মাস পরে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আটও কিন্তু অপশন হবে না, আমাকে দেখতে হবে অ্যান্সারটা কি চাইছে। নেক্সট, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিজনকে 5 সেকেন্ডে পরাজিত করে। কমল এর গতিবেগ 18 কিলোমিটার, তাহলে 100 মিটার যেতে কমলের কত লাগলো সেটা আগে বের করবো। তাহলে 18 কিলোমিটার/আওয়ার আছে, যদি 5/18, 18টা উপরে গুণ করে দিই, 18 কেটে দাও, তাহলে 5 20, তাহলে 20 সেকেন্ড লাগলো হচ্ছে কমলের, 20 সেকেন্ড লাগলো কমলের। এবার দেখো যে হেরে গেল, তার মানে তার সময়টা বেশি লাগলো না কম লাগলো? বেশি লাগলো, হেরে গেছে মানে তার বেশি লাগে বলে হেরেছে, তাহলে এখানে 5 সেকেন্ডও বেশি লাগিয়ে ফেলেছে। তার মানে ওই 100 মিটার দূরত্ব যেতে বিজনের টাইম লাগলো কত? 25 সেকেন্ড। তাহলে ওই ডিস্টেন্স বাই টাইম করলাম, গতিবেগ পেলাম, কিন্তু এখানে কিলোমিটার/আওয়ারে রয়েছে বলে কত গুণ করতে হয়? 18/5 গুণ করতে হয়। করলাম ভাই, বলছে 4 25 কত হয়? 4 25 100 হয়, তাহলে 4 8 72/5 দিয়ে ভাগ করো, তাহলে খুবই সোজা, ডবল করে দাও, দিয়ে 1 দশমিক দাও, আর হয়ে যাবে। এই 14.4 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। পার্ট পার্ট করে করো, কনসেপ্ট দিয়ে করো, অঙ্ক ইজি, দেখে জটিল মনে হতে পারে কিন্তু আমরা সব এই টাইপ করেছি, কিন্তু একটু লেন্দি করে দিয়েছে, খুব সুন্দর দিয়েছে। দেখো, দুটি 100 মিটার ও 95 মিটার দৈর্ঘ্যের ট্রেন পরস্পরকে অতিক্রম করে 27 সেকেন্ড। দেখো, যখন ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করে তাদের গতিবেগটা কি হয়ে আসে? তাই রিলেটিভ স্পিডটা কিন্তু, দেখো রিলেটিভ স্পিডটা যোগ করি, কিন্তু যে অ্যান্সারটা আসবে সেটা কি আসবে? দেখো প্লাস হয়ে আসে না, দেখো মানে একটা হচ্ছে 195 মিটার দৈর্ঘ্য, দেখো 100, তাহলে 100 আর একটা 95, টোটাল ডিস্টেন্স 195, মানে 27 সেকেন্ডে যদি যাই, ঠিক আছে, এটা কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে আমরা কিলোমিটার/আওয়ারে করে নেবো, করলে কত হচ্ছে 18/5 দিয়ে গুণ করে দেবো, করলে কত আসছে? দেখো 5 দিয়ে কাটলে কত আসছে? 5 দিয়ে কাটলে 39 আসছে, আর এখানে কাটলে দেখো 3 9 27, 9 2 18, 3 দিয়ে কাটলে 3 4 39, তাই তো নাকি? এটা কত এলো? 26। তাহলে এটা এলো 26 কিলোমিটার/আওয়ার রিলেটিভ স্পিড। আচ্ছা, একটা আসবে যোগফল আর একই দিকে মানে বিয়োগফল। আচ্ছা, তাহলে আর একটা যাচ্ছে কি 195/9 সেকেন্ড, আর 9 সেকেন্ডে যদি যাই
তাহলে কত হবে? এবার মিটার পার সেকেন্ড মিটার পার আওয়ারে করে নেবো। তাহলে 18/5 গুণ করবো, এটা হচ্ছে 39, আর এখানে 9×2 = 18। আলটিমেটলি কত এলো? 78। এইটা হচ্ছে যোগফল এলো গতিবেগের, এটা আসলো গতিবেগের কি বিয়োগফল। তাহলে এখানে বড়টার গতিবেগ বের করার সূত্রটা আমরা তো জানি, তাই না? এটা এটা একটা এগুলো হচ্ছে সমষ্টি। দেখো, একটা সমষ্টি পেয়েছো, এটা প্রথমটা চেয়েছে, প্রথমটার গতিবেগ বেশি তো নাকি? প্রথমটার গতিবেগ বেশি ধরতে হবে না? প্রথমটা এ, আমরা তো ধরি a - b, তাই না? তাহলে প্রথমটা গতিবেগ বেশি ধরা হয়, তাহলে প্রথমটা বললে গতিবেগটা বেশি। তাহলে 78 আমরা জানি, দেখো সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2 করবো। তাহলে এখানে কত আসছে অ্যান্সার? যোগ করলে কত আসছে টোটাল? তাহলে 104 আসছে। 104/2 করলে তাহলে 52 আসবে। আছে কি দেখো 52 অ্যান্সারে? আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। থাকবে তো অবশ্যই। হ্যাঁ, কি বলছো এবার যে আচ্ছা, এবার যে বলছে কি কমও হতে পারে, তাই তো? আচ্ছা, কম কেন হবে ভাই? কারণ প্রথমটার গতিবেগ চেয়েছে মানে কি, আমরা প্রথমটা ধরলাম এ, পরেরটা বি ধরি, বুঝতে পারছো? প্রথমটা আমরা এ ধরি, তারপরটা বি ধরি না? কি বললাম বুঝতে পেরেছো? তার মানে কি, প্রথমটা বড় আর তার আগে মাইনাস চিহ্ন হয়, সেটা ছোট। বুঝতে পেরেছো? সবসময় চেষ্টা করবে প্রথমটা বললে বড়টা করার। তোমার বক্তব্য বুঝতে পেরেছি, তোমার বক্তব্য বুঝতে পেরেছি। হুম, আসবে। হ্যাঁ, তুমি চেষ্টা করবে সবসময় অ্যান্সারটা, দেখো যাই হোক চেষ্টা করবে এটা ধরার, ঠিক আছে? নেক্সট, প্রথমটাই সবসময় বড় ধরার চেষ্টা করবা, ঠিক আছে, যদি বলা না থাকে। নেক্সট বলছে, দেখো একটি নল 8 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। আচ্ছা, চৌবাচ্চাটি যখন অর্ধেক ভর্তি হয়েছে, দেখো তাহলে একটি নল 8 ঘন্টায় ভর্তি করবে। আচ্ছা, 8 ঘন্টা যদি ভর্তি করে, তাহলে অর্ধেক যখন ভর্তি করা হয়ে গেছে, তাহলে ক ঘন্টা কাজ করেছে? 4 ঘন্টা। 4 ঘন্টা অর্ধেক করবে, জাহির সি বাত 8 ঘন্টায় পূর্ণটা ও করবে, ভর্তি করবে। তাহলে অর্ধেক ভর্তি করে 4 ঘন্টা লাগে। এবার চৌবাচ্চাটি যখন অর্ধেক ভর্তি হয়, আচ্ছা, তখন একই রকমের আরো একটি নল, তাহলে 4 ঘন্টা, তার সঙ্গে আর একটা নল, তারও আবার সেই অর্ধেক ভর্তি করে 4 ঘন্টা লাগবে। তাহলে এদের এলসিএম কত? 4ই হবে। আর এখানে কত হবে? 1 আর 1। এই টাইপের অঙ্ক করিয়েছি, মনে আছে? যে 3টে নল এক্সট্রা আসে, তাই না? তাহলে দেখা যাচ্ছে 2। 2 যদি হয়, তাহলে এই 4কে যদি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। অ্যান্সার কি, যে সব চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে? এদিকে 4 ঘন্টা, এদিকে 2 ঘন্টা, টোটাল 6 ঘন্টা। সিম্পল, আর কিচ্ছু নেই। নেক্সট, এক্স একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে এক্স যদি করে তাহলে কাজটা 24 দিনে করবে। ভেরি গুড, মোট কাজ কিন্তু। সে 4 দিন কাজ করার পর, তাহলে সে কিন্তু 4 দিন করলো, তাহলে এক্স এর কদিন লাগবে কাজটা করতে? তাহলে এক্স যদি একা করতো, তাহলে 20 দিন লাগতো ওর কাজটা করতে, আর বাকি কাজটা। কিন্তু সেই সময় ওয়াই কাজ যোগদান করেছে, করলে যদি মোট 16 দিন লাগে। আচ্ছা, মোট যদি 16 দিন লাগে, তার ভিতরে 4 দিন কিন্তু করে দিয়েছে, তাহলে বাকি আর কদিন আছে? 12 দিন একসাথে করেছে। তার মানে 12 দিন একসাথে করেছে এ বি, মানে এক্স ওয়াই। এক্স ইন্ডিভিজুয়ালি যে কাজটা 20 ইউনিট করবে, সেই কাজটা এক্স ওয়াই মিলে কত দিনে করেছে? 12 দিনে করেছে। এদের এলসিএম কত? 60। এফিসিয়েন্সি বের করে নেবো, তাহলে এক্স 3×60, এক্স এর এফিসিয়েন্সি 3, আর এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি দেখো 5×12 = 5। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে পারি। এক্স এর ভ্যালু হচ্ছে 3, আর ওয়াই এর ভ্যালুটা কত? এক্স ওয়াই যদি 5 হয়, সেখান থেকে এক্স এরটা বাদ দিয়ে দেবো, তাহলে আমার ওয়াই এর ভ্যালুটা পড়ে থাকবে। তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 2। এবার আমি কি করবো? মোট কাজটা বের করবো। দেখো, মোট কাজটা করতে এক্স এর টাইম লেগেছিল 24 দিন, অঙ্কে বলে দিয়েছে 24 দিন, আর এক্স এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 24 দিন লাগতো যদি এ একা করতো, এক্স একা করতো, গুণ 3 করলাম, কেন? ওর এফিসিয়েন্সি এক এক দিনে 3 করে। তো এটা আসলো মোট কাজ। আর মোট কাজ কি বলেছে? ওয়াই একা, ওয়াই এর এফিসিয়েন্সি কত? 2। এটাকে 2 দিয়ে ভাগ করবো, করলে কত আসছে? 12 দিয়ে 24। অ্যান্সার কত আসলো? 3×12 = 36। খুব সুন্দর সুন্দর অঙ্ক হয়েছে এখানে, আমার খুব ভালো লাগছে অঙ্কগুলো দেখে। তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার।
খুব সুন্দর অঙ্ক, স্টেপ বাই স্টেপ করতে করতে যাবে, অঙ্ক হয়ে যাবে। নেক্সট 2 দাগ বলছে দুটি সংখ্যার অন্তরফল 15 এবং এদের বর্গমূলের অন্তরফল 1 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সবসময় চেষ্টা করবে কি জানো তো, দেখো একটা জিনিস, দেখো 15 যখন আসছে না, আমাদের মাথায় একটা ক্যালকুলেশন ফট করে চলে আসে, দেখি তাদের বর্গমূলের অন্তরফল 1 আর দুটির অন্তরফল বলছে 15। ঠিক আছে, যাই হোক, একটা জিনিস দেখো, বর্গমূলের অন্তরফল যদি 1 হয় এমন দুটো সংখ্যা বের করার চেষ্টা করলে কি আসতে পারে না? অপশন অনুযায়ী দেখো, দেখো একটুখানি খেয়াল রাখলেই হয়ে যাবে, যে যদি আমরা করি যে 7 এর স্কোয়ার 49 আর যদি 8 এর স্কোয়ার দেখো 81, তাই না? না 64, তাহলে এদের ডিফারেন্সটাই দেখো, এদের ডিফারেন্সটাই 15 আসে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 49 হবে। এইগুলো একটুখানি তোমার আউট নলেজ বা আউট দিমাগ লাগাতে হবে, না হলে কিন্তু টাইম অনেক লাগবে ভাই। বলো কি বলছো এবার? বর্গমূল মানে একটা সংখ্যা 49 হলে তার বর্গমূল মানে বুঝো না, বর্গমূল, আর বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, বর্গমূল মানে তার রুট, যেটা বলি আমরা ইংলিশে। দেখো কি বলছে, দুটি সংখ্যার অন্তরফল 15, মানে একটা সংখ্যা যদি এক্স হয়, হ্যাঁ, আর একটা সংখ্যা যদি ছোট সংখ্যা ওয়াই হয়, এদের অন্তরফল বলছে 15। ঠিক আছে, এবার বলছে এদের বর্গমূলের অন্তর, বর্গমূলের অন্তর মানে রুট এক্স মাইনাস রুট ওয়াই, এইটা সমান সমান কত বলছে? এর সমান সমান বলছে কি, যে একটা কাজ আমরা করতে পারি, একটা কাজ আমরা করতে পারি, কি কাজ করতে পারি, কি করতে পারি? এখানে তো কাজ করা যায়, এর স্কোয়ার করে দাও আর এদের স্কোয়ার করে দাও, করলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। এক্স মাইনাস ওয়াই সমান সমান 1, এক্স মাইনাস ওয়াই আসছে। এটা প্লাস করতে হলে হয়ে যেত, সেটা হয়ে যেত। এটা দেখো একটা সিম্পল, আমাদের এটা করা যায়, বর্গমূলের অন্তর্ফল যদি, আচ্ছা তাহলে এখানে এক্স মাইনাস 1, তাই তো? সংখ্যাদের দেখা এটা হিসাবে সুবিধাতে এখানে মাইনাস করে নিতে পারি আমরা, মাইনাস প্রত্যেকের ক্ষেত্রে যদি করা হয় তাহলে কত হচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আসছে। আচ্ছা এখানে প্লাস হবে, কেন প্লাস হবে বলো দেখি, কি পারবে? প্লাস 1 আসবে কেন বলো তো, কে পারবে? কে পারবে? এটা প্লাস হবে কেন বলো তো, কে পারবে? দেখো 15 আর 1 16, তাহলে দেখো আমরা জানি বড় সংখ্যা, অ্যাকচুয়ালি এটা তো তা আসছে না, সংখ্যা আসছে না, তো স্কোয়ার চলে আসছে। এটা এইভাবে করা যাবে না, কারণ এটা মাইনাস আছে না মাঝখানে। দেড় গাদা সংখ্যা কি 8 আর 7 নাকি? সংখ্যা হচ্ছে 8 64, 8 হচ্ছে তোমার হচ্ছে 49, তাহলে এদের বর্গমূল কত হচ্ছে? এটা হচ্ছে 8 আর এটা কত হচ্ছে 7, তাহলে বর্গমূল অন্তর্ফল 1 এলো না, আর এদের ডিফারেন্স 15 আসছে কিনা দেখো, বুঝে গেছো? এবার ক্লিয়ার আছে? সংখ্যাটা হচ্ছে 64 আর 49, আর তাদের অন্তর্ফল মানে ডিফারেন্স হচ্ছে 15, এই যে, আর তাদের যে রুট করলে মানে বর্গমূল, বর্গমূল করলে একটা 8 আসবে একটা 7 আসবে, ডিফারেন্স 1 বলেছে। এগুলো অপশন দেখলে বোঝা যায়, যদিও বা এগুলো অপশন দেখবা বুঝে যাবে। ঠিক আছে, অপশন দেখে করাটাই বেটার, মানে এখানে যখন তুমি করতে যাবে, এবার করো, তাহলে এখান থেকে তোমার করতে হবে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, কিভাবে করতে হবে, এখান থেকে ভ্যালু ইনপুট করতে হবে, কি হবে দেখাচ্ছি। যদি করতে হয় তোমাকে, দেখো কি করতে হবে, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান 15 বলেছে, তাহলে এখান থেকে তোমাকে শুধু এক্স এর ভ্যালু বের করতে গেলে কত হবে, সেটা 15 প্লাস ওয়াই হবে, এটা 15 প্লাস ওয়াই আসবে। আর ওয়াই সমান সমান কত হবে, ওয়াই সমান সমান কত হবে, ওয়াই সমান সমান কত হবে, 15 মাইনাস এক্স, এটাকে আমরা এক্স মাইনাস 15 করতে পারি, কি করতে পারি, এক্স মাইনাস 15 করতে পারি, পারি না? কিভাবে করলাম বলতো?
কি করলাম, আমি ওয়াইটাকে ওপাশে নিলাম, 15টাকে এই পাশে নিয়ে আসলাম। ওয়াই মানে হচ্ছে x-15 করতেই পারি। তাহলে এইবার তোমাকে দেখো, যেটা বলছে অনেক লেন্দি হয়ে যাবে, ওই জন্য এটা অপশন দেখে করবে, সুবিধা হবে। তাহলে এখানে বলছে √x, এই √x এ কি লিখবে, √x মানে কি লিখবে 15, ঠিক আছে। তুমি প্রত্যেকটা ওয়াই করে দাও, কোনো অসুবিধা নেই। 15 + y এই আছে 15 + y, ঠিক আছে। আর মাইনাস রয়েছে কত, √y, √y রেখে দাও, ওয়াইটাকে ওয়াই রেখে দাও, এটার ভ্যালু সমান সমান বলছো, ঠিক আছে। এবার কোনো উপায় তোমাকে এটাকে ভাঙতে হবে, ভেঙে বের করতে হবে আবার, এটাকে তোমাকে হ্যাপাজটলি হয়ে যাবে, জটিল হয়ে যাবে। এই জন্য এটার থেকে বড় কথা আমরা অপশন টেস্ট করবো, কারণ এটা করতে গেলে এখনো আমার লাইন যেতে হবে। দেখো বলছে 0.3 কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। তাহলে 0.3 কে ধরে নিলাম আমরা x গুণ করলে সমান সমান কত পাওয়া যায়, -1 পাওয়া যায়। ওকে, তাহলে এখানে এই পয়েন্টটা তুলে নিচে দিয়ে দিলাম 10। তাহলে 3x = কত হয়ে গেল ভাই, -10। কোনাকুনি গুণ করলাম, x সমান সমান কত হয়ে যাবে, -10/3। তাহলে অ্যান্সার কত হলো, -3 × 9/1/3। বুঝতে পেরেছো? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কে কে বুঝতে পারোনি ভাই, বুঝতে না পারলে বলবে। শুনতে পাচ্ছ তোমার কথা? নেক্সট দেখো, মিস্টার এক্স এর 4 সন্তান, মানে 4টে সন্তান আছে। বর্তমানে তার বয়স ও 4 সন্তানের বয়সের যোগফলের সমান। সমান মানে কি, বর্তমানে যদি তার 1 বছর বয়স হয়, তার 4 সন্তানের বয়সও 1 বছর। ওকে, 20 বছর পরে তার বয়স হবে সন্তানদের বয়সের যোগফলের অর্ধেক। এই সন্তানদের বয়সের যোগফলের অর্ধেক মানে কি, সন্তানদের যদি 2 হয় তার হবে 1, ঠিক আছে। এরা 20 বছর পরে, এইবার আমি শিখেছিলাম মনে আছে, এটা 20 বছর পর, কিন্তু এর 4টে সন্তান, মানে কত হবে, 4 20 80 হয়ে যাবে। ক্রস প্রোডাক্টের খেলা কোথায়, বুঝতে পারছো? তাহলে এইখানে দেখো ক্রস প্রোডাক্ট করলে কত হচ্ছে, দেখো তো ভাই, এখানে 20 দিয়ে 40, 80 হচ্ছে 80। হ্যাঁ, 60 কেন হবে, 60 হবে না 40 হবে, ডিফারেন্স করো। 80 অক্ষে 80 আর 20 দিয়ে কত হয়, 40 রে ভাই। তাহলে 80 থেকে 40 হবে। আর এইদিকে 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে 1 সমান সমান হচ্ছে 40। তাহলে মিস্টার এক্স এর বর্তমান বয়স কত, 1 মানে কত, 40। দেখেছো ভাই, কত বড় অঙ্ক, কত চুটকি মেরে করে দিলে, ভুল হবে না। দুটো ছেলে বলুক, 3টে ছেলে বলুক, 4টে বলুক, 10টা বলুক, কোনোদিন ভুল হবে না। এটাই হচ্ছে ক্রস প্রোডাক্টের পাওয়ার। ওই জন্য বলেছিলাম যে ক্রস প্রোডাক্টটা ভালো করে শিখে নাও। আয় ব্যয়, বয়স সংক্রান্ত এই টাইপের অঙ্ক যা আসুক না কেউ চুটকি মেরে উড়িয়ে দেবে। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সিম্পল লাগবে, কিচ্ছু না। বুঝতে পেরেছো সবাই? নেক্সট, রাম তার বাবার বিবাহের 4 বছর পরে জন্মগ্রহণ করেছিল। তার মানে কি বলতো, রাম যখন রাম তার বাবার বিবাহের 4 বছর পর, একটা বিবাহ হলে 4 বছর পর, ভেরি গুড। আচ্ছা, তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট, তাহলে কিন্তু ওর বাবার থেকে 6 বছরের ছোট, ভেরি গুড। আচ্ছা, রামের থেকে কি বলছে, তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট এবং রামের থেকে 25 বছরের বড়। আচ্ছা, রামের থেকে যদি 25 বছরের বড় হয়, তাহলে রাম যদি এক্স বছর হয়, রামের মা কত হবে, বলে দিয়েছে? আচ্ছা, বলে দিয়েছে যখন, দেখো রামের বর্তমান বয়স বলে দিয়েছে, তাহলে এখান থেকে পেয়ে যাবো। তাহলে রামের বর্তমান বয়স বলছে 16 বছর, ভেরি গুড। সেইখান থেকে বলছে তার মা তার বাবার থেকে, মানে রাম তার বাবা, রাম 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 বলে তার মা, মানে কি রামের মা তার বাবার থেকে 6 বছর ছোট থাকলে পরে রামের থেকে 25 বছরের বড়, কে বড় বলো সেটা, তার মা। 25 বছরের যদি বড় হয়, তাহলে 16 আর 25 কত হবে, তো এটা কিন্তু রামের মাদারের বয়স, এটা রামের বয়স। তাই রামের ফাদারের বয়স কত, ফাদার কত বছরের বড়, 6 বছরের। যদি বাবা হবে 47, অ্যান্সার কি দিয়েছে, তার বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছিল, এর গল্প আছে।
এখানে দেখো বিয়ে হয়েছিল কত বছর বয়সে, দেখো রামের যখন এখন যদি 16 বছর হয়, এবার বিয়ে হয়েছিল কি, যে 4 বছর কি পরে জন্মগ্রহণ করে বিয়ে, তাহলে বিয়ে হয়েছিল কত বছর আগে, 20 বছর আগে। তো রামের বিয়ে হয়েছিল 20 মাইনাস করে দেবো। কত সুন্দর অঙ্ক, এই অঙ্ক করতে ভালোও লাগে আমার, তোমাদেরও ভালো লাগা উচিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? মাথা ঠান্ডা করে আমরা আমাদের গ্রামের দিমাগ লাগিয়ে পড়ছি, ঠিক আছে, জটিল দিমাগ লাগিয়ে না। 6 দাগ কি বল দেখো বাবু। এক রাজা 32 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন, তাহলে 32 বছর যখন বয়স সিংহাসনে এসেছেন, জীবনের 5/13 রাজত্ব করেছেন। তার মানে জীবনের টোটাল যদি 13 হয়, তার ভিতরে 5 কি রাজত্ব করেন, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার পাচ্ছি, টোটাল 13-র ভিতরে যদি 5 রাজত্ব করে, তাহলে এই যে ডিফারেন্স 8, এই 8 মানেই হচ্ছে 32 বছরে, কারণ সে তো 8 বছর, দেখো তার 8, এটা মানে তার জীবন হচ্ছে 13 বছরের ধরে নাও, আর এখানে 5 বছর রাজত্ব করেছে, তাহলে ও নিশ্চয়ই 8 বছর পরে সিংহাসনে বসেছে। আর সেই 8 মানেই অঙ্কে বলে দিয়েছে ভাই ভোট, কত গুণ বেশি, 4 গুণ। যে রাজা কত বছরে মারা গেছেন, তাহলে 13 মানে কত হবে, তারও 4 গুণ, 4×4 = 52। অঙ্ক কত সোজা করা যায়, কত ইজিলি করা যায়, সেটা বুঝতে হবে। হ্যাঁ বুঝতে পারবি ভাই। নেক্সট, অঙ্ক দারুণ, সমাধান তার থেকে দারুণ করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আমাদের অঙ্কে বাজি মার। দেখো প্রত্যেকটা অঙ্ক ভালো, প্রত্যেকটা অঙ্ক। দেখো যে 15টি আপেল ও 20টি লেবুর মোট দাম 20টি আপেল ও 15টি লেবুর মোট দামের সমান, সমান বলেছে, চলো দেখো তাহলে 15টি আপেল 20টি লেবুর মোট দাম, 15টি আপেল মানে কি, এ লিখলাম, প্লাস 20টি লেবু, লেবু মানে কি, লেমন লিখে দাও, এর লিখে দিলাম, লেবু সমান, ওকে, সমান বলেছে। আচ্ছা, লেবুর মোট দাম ইকুয়াল টু বলছে 20টি আপেল প্লাস 15টি লেবুর মোট দামের সমান, সমান বলেছে, তাই কি করলাম, মিডিলে সমান সমান। এবার এখান থেকে আমরা ইজিলি করতে পারি, দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো আপেল গুলোতে বড় যে পাশে সেগুলো নিয়ে নাও, তো এই পাশে বড় দেখতে পাচ্ছি, আর লেবু বড়, 20L মাইনাস এদিকে 15L ইকুয়াল টু এদিকে কি হচ্ছে 20A মাইনাস 15L। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, এখানেও 5L ইকুয়াল টু এখানে কি, এখানেও কি, সরি 5A, তার মানে কি 5 5 কেটে গেল L, তার মানে কি হলো, যে লেবু আর আপেলের দাম সমান। বুঝতে পেরেছো, লেবু আর আপেলের দাম হচ্ছে সমান। কি চেয়েছে এখানে, লেবু ও আপেলের দাম সমান, বুঝতে পেরেছো, এটা সমান এসছে কিন্তু দুটোই সমান, তার মানে কি সমান আছে। অ্যান্সার অপশন নাম্বার এ। বুঝতে গেলে অসুবিধা নেই তো ভাই। নেক্সট, আর কি বলে, দেখো একটি গাড়ি সম্পূর্ণ দূরত্বের 1/3 ভেরি গুড, 10 কিলোমিটার/ঘন্টা, ওকে, পরবর্তী 1/3 যায় 20 কিলোমিটার/ঘন্টা, এবং পরবর্তী 1/3 যায় 60 কিলোমিটার/ঘন্টা। খুব সুন্দর করে দিয়েছে, তাহলে 1/3 1/3 1/3 করে গেছে পরবর্তীটা আবার, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি ভাই, 10, দেখো আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা করতে পারি, দেখো 10 20 আর 60 এদের এলসিএম করো তো ভাই, কত হয়, সুবিধা হবে, দেখো 60 ধরে নাও, তাহলে আমরা ধরে নিলাম আমাদের ডিস্টেন্স হচ্ছে 60, আমরা ধরে নিচ্ছি এটা 60, যদি আমরা ডিস্টেন্স ধরে নিই, তাহলে তার 1/3, তাহলে তার 1/3 মানে কত পথ, 60-এর 1/3 মানে 20। আচ্ছা, তাহলে 20 পথ। এবার দেখো আমরা মোট ডিস্টেন্স বাই মোট টাইম করবো, তো মোট ডিস্টেন্স ধরে নিই 60, তাহলে 20 গেছে 10 করে, তাহলে 10 করে যদি যাই টাইম কত লাগবে, তুমি বলবে 10 2 20 মানে 2 ঘন্টা লাগবে, 2 আওয়ার লেগেছে, ওকে। এবার বলছি দেখো বাকি অংশের আবার কি, বা পরবর্তী 1/3 যাই 20 কিলোমিটার, আবার 1/3, এটা না করে আমাদের এই 1 3 3 গসাগু 20, ঠিক আছে, 3 3 গসাগু 3ই হবে, সিম্পলি করে দিই ভাই, অত চাপ নিয়ে রাখবো।
তাহলে 3 হবে। আমরা ধরলাম 3, ঠিক আছে? 3 যদি ধরি তাহলে 3 নিয়ে 3 এর ভিতরে 1, তাহলে 1 কে 10 দিয়ে ভাগ করি কত হবে? 1/10 হবে, রেখে দাও, 1/10 ই রেখে দাও, কোনো চাপ নেই। 1/10 ঘন্টা, ওকে। পরবর্তী 1/3 মানে কি? 2 রয়েছে, মানে পরবর্তী 1/3 অংশ যায়। তাহলে এই যে 2 এর 1/3 অংশ, তার মানে কত? চলো, তাহলে শুরুটা হচ্ছে কি, এবার এটা আমরা শিখিয়েছিলাম, দেখো আমি তোমাকে শিখিয়েছিলাম যদিও বা, সব থেকে বেস্ট মেথড কি, হর গুলোকে গুণ করে লেখা। কি? হর গুলোকে গুণ করে, কোনো এলসিএম টেলসিএম না। হর গুলোকে গুণ করলে কত হচ্ছে দেখো, 3 3 আছে মানে 27, তাহলে মোট ডিস্টেন্স আমার 27 ধরে নিলাম, ওকে। 27 যদি ধরে নিই, 27-এর 1/3 মানে কি? 1/3, 1/3 মানে 9, এটা হচ্ছে 10 গেল, ঠিক আছে। পরবর্তী আর কত হচ্ছে 18, 18-এর 1/3 মানে কত হয়? 6, তাহলে 6 বাই কত এখানে? 6/20, ওকে। আচ্ছা, তাহলে বাকি কত আছে আর ভাই? 12 গতিবেগ, এবং পরবর্তী 1/3 অংশে এত কিলোমিটার গতিবেগ, তাহলে পরবর্তী 1/3 অংশ মানে কত? আচ্ছা, এটা পরবর্তী মোটেরই 1/3, না হলে তো আসবে না অঙ্ক, কারণ টোটাল তো হচ্ছে না। তাহলে তাহলে তার মানে ওই 9/20, আবার হচ্ছে কত, এটা সোজা হয়ে গেল তাহলে তো ভাই। তাহলে আমার 60 ধরেছিলাম, আর সোজা হয়ে যেত, হ্যাঁ। এই পরবর্তী বলতে কি বলতো, এখানে কিন্তু অবশিষ্ট বলে দেয়নি, আমরাই বোকামি করছি, এখানে একবারে তো অবশিষ্ট বলেনি। মানে হচ্ছে কি, আমার 60 ধরলেই বেস্ট, ধরেছিলাম না 60, ওটাই বেস্ট মেথড। তাহলে 1/3 মানে প্রত্যেকে কত কিলোমিটার করে যাবে? 20 20 20 করে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমটা 10 কিলোমিটার গেছে, তারপরটা গেছে কত? তারপরটা 20 কিলোমিটার গতি না, তারপরে 60। তাহলে তাই যদি যায়, তাহলে দেখো এক্ষেত্রে কত হচ্ছে 2 ঘন্টা, এক্ষেত্রে কত হচ্ছে 1 ঘন্টা, এক্ষেত্রে কত হচ্ছে 1/3 ঘন্টা। 1/3 ঘন্টা মানে কি লিখতে পারি? 2 আর 1 3, 3 প্লাস 1/3, 3 প্লাস 1/3 মানে ক ঘন্টা হচ্ছে দেখো, হিসাব করো। তো 3 3 9 আর 10, 10/3 ঘন্টা। টোটাল হচ্ছে 10/3 ঘন্টা, আর এখানে রয়েছে 60 ধরেছিলাম মোট ডিস্টেন্স, মানে মোট ডিস্টেন্স বাই মোট টাইম দিয়ে ভাগ করে দেবো। তো 10-এর 3টা নিচেই 3 না লিখে উপরে উল্টে যায়, তাহলে 6 10 কে 60 মানে 18, অপশন। এটা আরো ইজি হয়ে গেল। এটাই আমার একটু বোকামি করে ফেলেছিলাম, বেশি বুঝদার হয়ে গেছিলাম আমি, তোমরা হয়তো আমি হয়ে গেছিলাম, যে এখানে বলছে ভাই পরবর্তী, হ্যাঁ, আমি এখানে শুধু পরবর্তী বলেছে, এখানে কিন্তু অবশিষ্ট বলেনি, তাহলে আমার পড়ার কোনো প্রশ্ন হয় না। এবার তোমরা যদি ভাবো যে আমি 3টে গুণ করবো অংশকে, তা কি হবে না? কে বলেছে ভাই হবে না? হবে। দেখো কি করে করবে। তাহলে কি করবে এখানে, 3টে ভাগ করলে কত হবে? 9 9 করে হবে, তাহলে 9/10 করবে একটা। আচ্ছা, তারপরটা কত হচ্ছে ভাই? 9/20 হচ্ছে। তারপরটা কত হচ্ছে? 9/60 হচ্ছে, তাই না? তাহলে এবার যে 60 যদি হয়, তুমি একটু সুবিধার্থে এটাকে ছোট করে নিতে পারো, যেটা কাটা যাচ্ছে ছোট করে নাও। 3 3 9, 3 20 60, আরো সুবিধা হয়ে যাবে। তাহলে এদের এলসিএম কত হয়ে গেল? 20, তাহলে মোট সময়টা বেরিয়ে যাচ্ছে, কি হবে? 20 যদি হয় 10 দিয়ে গুণ করে, 10 দিয়ে গুণ 18 হবে এটা, আর এখানে 9 হয়ে যাবে এটা, সরি 9, এটা সরি 9 আছে, আর এখানে 20 দিয়ে ভাগ করে যেহেতু, তো এইটা 20 ভাগ করলে এখানে প্লাস 3, 9 12 আর 18 কত হবে ভাই? 12 আর 18 30, তাহলে 30/20 ঘন্টা, তার মানে হচ্ছে কত? 3/2, 3/2 ঘন্টা 1.5 ঘন্টা, তাহলে 27/1.5 ঘন্টা মানে 3/2, তাহলে 3/2 ভাগ করলে 2টা উপরে উঠে যায়, দিয়ে দাও, দেখো 3 9 27, সেই 9 2 18 চলে আসবে। চলে আসবে ভাই, চাপ নেই। নেক্সট, কোনো লেট হলো বলো? দুটোই তো করলাম, 2 রকমের করলাম, লেট হলো? সময় লাগবে না। দেখো, একটি আয়ত ঘনক এর আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। আচ্ছা, তাহলে একটা আয়ত ঘনক মানে কি? এখানে বলে দিয়েছে আবার যে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা আগে কি করতে হবে, ওটা দিয়ে আমরা আয়তঘনের আয়তন বের করে নেবো। তাহলে আয়তঘনের আয়তন কত, সূত্র কি জানি ভাই? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো?
তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে কত আসছে? 8 9 72 গুণ 6, তাহলে 432 এলো। 432 এলো আমার আয়তঘনের ক্ষেত্রফল। আবার এখানে কি বলছে, একটি আয়তঘনক এর আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। তো এটা হচ্ছে একটা ঘনকের আয়তনের দ্বিগুণ হয়েছে, তাহলে এর অর্ধেক হচ্ছে কি একটি ঘনক, এর অর্ধেক যদি কত হবে? 216 হবে। তাহলে একটা জিনিস দেখো, 216 যদি হয়, এখান থেকে কিন্তু ঘনকের সমগ্রতল বেরোচ্ছে, তাহলে ঘনকের সমগ্রতলের সূত্র কি জানি ভাই? 6 স্কয়ার। সমগ্রতলের ক্ষেত্রে লিখি। এবার এখান থেকে আমার এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এখানে ক্লু দিয়ে দিয়েছে যে ঘনক যদি 216 হয়, ঘনক যদি 216 হয়, সেখান থেকে এ কিউব হচ্ছে ঘনকের সূত্র, এ কিউব মানে বলছে 216। আচ্ছা, আর এ সমান সমান তাহলে কি হবে? রুট কিউব 216। রুট কিউব 216 মানে 6 এর কিউব হচ্ছে 216, এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 × a² মানে কত? 6 এর স্কোয়ার মানে 36, তাই 6 কত হবে? 636, এই 216 যাবে, তাহলে অ্যান্সার সেই 216 অ্যান্সার। দেখেছো ভাই কত সুন্দর অঙ্ক, জাস্ট বুঝতে হবে আর করতে হবে, আর কিচ্ছু নেই। নেক্সট, এখানে বলতে দেখো অঙ্কটা, একটি পরীক্ষায় 48টি প্রশ্ন ছিল, ভেরি গুড, প্রশ্ন ছিল 48টা, ওকে। প্রতিটি উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হতো, তাহলে 48 নম্বরের জন্য 48 দেওয়া হতো, এবং ভুল উত্তরের জন্য হাফ নাম্বার কেটে নেওয়া হতো। ভুল উত্তর করলে কিন্তু হাফ কেটে নেবে, তার মানে যদি ভুল উত্তর করো, টোটাল কাটা যাবে কত? 1.5 মার্ক কাটা যাবে, টোটাল কত যাবে? 1.5। একটা ভুল করা মানে তোমার 1.5 মার্ক আউট হয়ে যাবে, এটা মাথায় রাখো। আচ্ছা, একটি ছাত্র প্রতিটি প্রশ্নের উত্তর করে মোট 21 নম্বর পেল। আচ্ছা, প্রতিটি প্রশ্নের উত্তর করে কত নম্বর পেয়েছে? 21 নম্বর, কিন্তু ওর পাওয়ার কথা ছিল কত? 48, এক করলে 48 নম্বর পাওয়ার কথা ছিল, কিন্তু ওই ব্যক্তিটা 21 পেয়েছে, তাহলে কত পেল না? 27 পেল না, তাই তো? 27 কম। এই 27 কেন কম? কারণ ও নেগেটিভ খাওয়ার জন্য 1.5 মার্ক করে কাটা গেছে এক একটা প্রশ্ন দিচ্ছে, এটা বুঝতে পেরেছো ভাই? এক একটা প্রশ্ন পিছু 1.5 মার্ক করে কাটা, তাহলে 27 মোট কাটা, তাহলে কতগুলো প্রশ্ন ভুল করেছে পাওয়া যাবে? 1 দিয়ে যদি কাটি, 3 9 27 মানে 18। বুঝো তো এটা? 18 কি করে করলাম ভাই, বুঝো? দেখো বাপু, এগুলো একটু বুদ্ধি খাটাতে হবে। আমরা জানি এর সঙ্গে 2 গুণ করে দিয়ে এটা কত হয়ে যাবে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, 2 গুণ করলে কত হয়ে যায়? 3 হয়ে যায় না? তাহলে দেখো 3 9 27 9 2 18, তাহলে কোনো তুমি পয়েন্ট তুলে করতে পারো, কোনো অসুবিধা নেই, যাই করবে 18 আসবে। তাই দেখা গেল কি, যে 18টা প্রশ্ন ভুল করেছে। আনসার কি চেয়েছে? ভুল উত্তর করেছিল কটা? 18টা। কত সোজা দেখেছো ভাই অঙ্ক, জাস্ট মাথা ঠান্ডা করে করলে হয়ে যায়। বুঝতে কার অসুবিধা হয়েছে জিজ্ঞাসা করবো ভাই, এই দাদা আমার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কারো অসুবিধা নেই। নেক্সট চল, একটি ঘড়ি 10% খুলতে বিক্রি করলো, ভেরি গুড। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো, 10% খুলতে মানে 90%-এ বিক্রি করেছে। আচ্ছা, যদি আরো সে এত টাকা বিক্রি করতে 8% লাভ হতো, তাহলে 8% লাভ মানে কি? 108%-এ বাবু বিক্রি করতো। তাহলে এইখান থেকে এই যে ডিফারেন্সটা কত বেড়েছে দেখো তো, 90 থেকে 108 এসছে, মানে 18% বেড়েছে। আচ্ছা, এই 18% মানেই টাকা বেড়েছে কত? 54। যখন 18% বাড়ছে, যখন 54 টাকা বাড়ছে, তার মানে 18%-এর ভ্যালু হচ্ছে টাকা হিসেবে 54 টাকা। আর ঘড়িটির বিক্রয় মূল্য চেয়েছে কিন্তু, তাহলে বিক্রয় মূল্য যদি চাই, মানে কোন বিক্রয় মূল্য বলতো ভাই? প্রথমে বিক্রয় মূল্যটা কি? ঘড়িটির বিক্রয় মূল্য বললে প্রথমে যে বিক্রয় মূল্য, তাহলে কি 90%-এ প্রথমে বিক্রি করেছিল, 90%, তাহলে 5 18 90, 54-কে 5 দিয়ে গুণ করা খুবই সোজা, অর্ধেক করে দিয়ে একটা শূন্য দিয়ে দাও, হয়ে গেল গুণফল। তাহলে 270 টাকা কিন্তু দাম ছিল বিক্রয় মূল্য। খুব সুন্দর, দেখেছো? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, অঙ্ক জলভাত। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 14 সেন্টিমিটার এবং পরিসীমা 36, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সোজা হয়ে যায়। একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? সমদ্বিবাহু মানে কি? মনে করো এই দুটো বাহু সমান, এটা ধরে নাও 14, তাই যদি হয়, এবার দেখো কি বলছে, পরিসীমা। পরিসীমা মানে কি? তিনটের যোগফল। তাহলে দেখো, 14 যদি বাদ দিয়ে দিই 36 থেকে, তাহলে এই দুটোর যোগফল পড়ে থাকবে,
14 বাদ দিলে কত হয়? 36 থেকে কত হয় বলো? 22। 22 যদি দুটো 27 কোথায় হবে ভাই? 36 হচ্ছে মোট দৈর্ঘ্য, 19 মানে মোট, মানে 3 বাহুর যোগফল 36, তার থেকে 14 বাদ দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে 11 কোণ। তাহলে ক্ষেত্রফলটি নির্ণয় করো। কি চেয়েছে ওর অ্যান্সার ভাই? ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের রুট সমবাহু ত্রিভুজ বলিনি, সমদ্বিবাহু। তাহলে এটা বিষমবাহু ত্রিভুজের, এটা কি বিষমবাহু ত্রিভুজের সূত্র লাগাতে হবে, তাই বলছো? অর্ধ পরিসীমা কত হয়? 18 হয়। অর্ধ পরিসীমা 18 রুট ওভার কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তাহলে? আরেকবার বলো। দেখো, b/4। আর এখানে বি মানে কি বলতো? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো, দেখো তাই কিনা, এটা 14 এসছিল, তাহলে এ মানে এটা ধরো, এই দুটো, আর এটা বি। তাই যদি হয় তাহলে b/4, b/4 সমান সমান কি হচ্ছে সূত্র? এটা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র মুখস্থ নেই তোমাদের তার মানে। তাহলে কি 14/4, তার মানে এখানে লিখতে পারি কত? 7/2 লিখতে পারি, লিখলাম। আর এখানে রুট ওভার বলছে 4a², তাহলে 4a² মানে কত হয়ে যাবে? 4 × 121 মানে কত হয়? 484 মাইনাস 20 মানে 14 মানে 196, তাহলে বিয়োগ করলে কত আসে দেখো? কত আসে দেখো? বিয়োগ করলে 288 আসছে। 288। আচ্ছা এগুলো কিন্তু, আচ্ছা রুটের মধ্যে ছিল, সরি, এটা কিন্তু রুটের মধ্যে 288, ঠিক আছে। আর 288 যদি রুটের মধ্যে আসে তাহলে কত আসছে? 288 কার রুটটা কত? কোনোভাবে করতে 12 আসছে। 288 কত আছে? কত গুণ কত? 144 গুণ 2, হ্যাঁ, 12 √2 হয়ে গেল। 12 √2। এবার দেখো, এবার এখানে যদি কাটি কত আসবে দেখো তো? 2 দিয়ে কাটলে কত আসে? 6, এখানে 7, এটা আসছে অপশন বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে তোমার ক্ষেত্রফলের সূত্র মুখস্থ রাখলে হবে। কি সূত্র? ওটা উচ্চতার সূত্র। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আসবে দেখি। সমদ্বিবাহু ত্রিভুজে আছে, দেখ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আসছে। তাহলে 121/2 আসবে। কাকু, ও যেটা বলছে ওটা সমকোণী ত্রিভুজ। কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যেটা বললে সেটা তুমি, ওটা কি বললে, যেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো ওটা তো এমনি যদি হয় সেক্ষেত্রে সমদ্বিবাহুর ক্ষেত্রে ও যে সূত্রটা বলে ওটাই হবে রে ভাই, ঠিক আছে। b/4 মুখস্থ রাখবে এটা, b/4 √4² মাইনাস 2²। নেক্সট, এখানে দেখো ভাই, তারপরে দেখো কি বলছে, 13 দাগ, একটি নির্দিষ্ট টাকার 5% বার্ষিক সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হয় 122 টাকা। ওই নির্দিষ্ট টাকার পরিমাণ, দেখো এখানে কিন্তু সেই 2 বছরের সূত্র কাটবে না। তাহলে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা
কি ধরে নেবো, দেখেন 17,000 এত হাজার আছে, আমরা 1,000 ধরে নেবো, হিসাবের সুবিধাটা কি 1,000 ধরে নেবো, 100 জায়গায় আমি 1,000 ধরলাম। তো 1,000 যদি ধরি, 5% সুদ যদি দিই, সরল সুদ প্রত্যেক বছরে কত করে পাবে? 500 টাকা না 50 টাকা? 50 টাকা না বাবা, 100-তে 5 টাকা, তাহলে 1,000 টাকা তো 50। তাহলে দেখো, সুদের সুদ 0, আর এখানে 50-এর 5% মানে কত? 2.5 টাকা। আর এর ডবল করলে কত হবে? 5। আর আড়াইয়ের আবার, তারপর আরো একটা শূন্য বেশি ধরো, আর আর একটা শূন্য বেশি ধরো, তারপর আরো একটা শূন্য বেশি ধরো, কারণ এখানে দেখো 16,000 এত হাজার হয়েছে, 10,000 ধরে নাও। কি করলাম? 10,000 ধরে নিলাম। আরো একটা শূন্য ধরে বেশি করে নাও, হিসাব সুবিধা হয়। যখন দেখবে যে পয়েন্টটা একটা শূন্য বাড়িয়ে দাও, তাহলে প্রত্যেক একটা শূন্য বাড়িয়ে দাও। 500 যদি 5% করি কত হবে? 25 টাকা। আর এখানে কত হবে? 50। এই 5-এর আবার 5% আবার 2.5 টাকা, তাই না? 25-এর 5 টাকা মানে 25-এর 5 কত? 2.5 টাকা। কত হবে? 25-এর 5% কত হয়? 5, 25, 1.25। এই এলো। তাহলে এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে এইটা যদি পার্থক্য হয়, কত পার্থক্য হচ্ছে দেখো তো? 76.25। তাহলে আমরা 76.25 মানেই হচ্ছে পার্থক্য 122 টাকা। তাহলে আমরা যেটা ধরেছি আসল 10,000 টাকা মানে কত, এটা করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটাকে তোলো ভাই। পয়েন্টটাকে তুলে আমরা কি করতে পারি, এখানে আরো 100 হয়ে গেল। 25 দিয়ে কাটা আমরা শিখেছি, 4, 25-এ 100। এখানে তাহলে গুণ করো 76 আর একটা 76 × 4 +1 করে দাও, তাহলে হয়ে যাবে, কারণ 7625, 25-এর ভিতরে একটা পদ্ধতি আছে, আর এক একটা শোতে 4টে করে, তাহলে 76 সমান 76 × 4 করলে কত হচ্ছে? 4, 24, 25, ঠিক আছে, কাটো ভাই কাটো। 76 গুণ করো, 4 গুণ করলে কত হয়? 4, 6, 24, দাঁড়াও 5 হচ্ছে এখানে, ঠিক আছে। 4, 6, 24 আর 25, 5 করে দিলাম, ঠিক আছে। আর 2, 4, 7, 28 আর 2, 30, 305 হলো। 305 যদি আসে, আবার দেখো ভাই, কত ভাগ যাচ্ছে? 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে যাবে, কত হচ্ছে? 2,000। ও, তা কাটাকুটি তো করছি রে বাবা। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10 মানে 2,000। আর এখানে 5 দিয়ে কাটলে কত আসছে? 5, 61 আসছে। 61 যদি আসে, 61 ডবল কত? 122। তাহলে এখানে দেখো 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16,000 অ্যান্সার অপশন। টেবিল ফরম্যাটে এটা করতে পারো, আর যদি মনে করো যে না আমরা অন্যভাবে করবো, সেটাও করতে পারো। কি হবে সেটা? দেখো, দেখো, সূত্র দিয়ে এখানে হবে, সূত্র দিয়ে করতে গেলে টাইম লাগবে, ওই সূত্র দিয়ে এখানে হবে না কিন্তু। আবার ওটা 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় রে ভাই, বারে বারে বলি আমি কথাটা। ভুল ভাল করে বলবে তখন না, ওই একটা সূত্র ঠিক আছে, টেবিল ফরম্যাট করা নাই। আর একটা আছে দেখো, সাকসেসিভ ধরে করো, তাহলে 5% ফ্র্যাকশন ভ্যালু করলে কত? ওটা টাইম সাপেক্ষ হয়ে যাবে কিন্তু, 20:21। তাহলে এর কিউব মানে কত? 8,000। আচ্ছা, 21-এর কিউব মানে কত? এগুলো মুখস্থ করতে বলেছিলাম। তাহলে এবার এদের ডিফারেন্স কত দেখতে পাচ্ছ ভাই? কত? 1261। তাহলে মানে কি, যদি আমার 8,000 টাকা আসল হয়, তখন আমার 1261 টাকা কি চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। তাহলে 8,000 টাকায় সরল সুদটা কত হবে? 5 আর 40 কত হচ্ছে দেখো তো? 400 টাকা।
এক বছরে 400 টাকা, 3 বছরে 1200 টাকা। বুঝতে পেরেছো ভাই? এটা মুভিত করা যায়, তার মানে এই যে ডিফারেন্সটা কত, 61। তো আমাদের দেখতে হচ্ছে এই হিসাবে করলে 100 টাকা ডিফারেন্স, কিন্তু এখানে বলছে কত, 122, কত গুণ বেশি, দ্বিগুণ। তার মানে দ্বিগুণ যদি হয় তাহলে এই 8,000-এরও দ্বিগুণ করে দাও অ্যান্সার অপশন। এটাও তাড়াতাড়ি হবে যদি তোমার কিউবটি মুখস্থ থাকে। নেক্সট, একটি মিশ্রণে 37% লবণ আছে, ভেরি গুড। 640 গ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 45% হয়। তার মানে কি, দেখো ভাই, দেখো ভালো করে বোঝো। 37% লবণ, একটি লবণে, একটি মিশ্রণে 37% লবণ যদি থাকে আর বাকিটা জল, তার মানে 37 যদি লবণ থাকে আর ওটার কতটুকু আছে, 63, ভেরি গুড। এবার বলছে দেখো, এরকম মানে 640 গ্রাম জল বাষ্পীভূত হলে, তাই তো, 1% লবণ আছে, 640 গ্রাম জল বাষ্পীভূত হয়ে গেল। আচ্ছা, 640 গ্রাম জল যদি বাষ্পীভূত হয়ে যায় হলে মিশ্রণে লবণের পরিমাণ 45% হয়। 45% ফ্রাকশন ভ্যালু করে দাও ভাই, ইজি হয়ে যাবে। দেখো 9/20, লবণের পরিমাণ আছে 9/20, তাহলে 20-র ভিতরে 9 আছে লবণ, ঠিক আছে। আর বাকি কত আছে, বাকি 11 হচ্ছে কি, জল। প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল? আচ্ছা, ঠিক আছে, তাহলে মিশ্রণে লবণের পরিমাণ, এটাকে উল্টো করেছো দেখি। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু লবণের পরিমাণ আগেও যা ছিল এখনো কিন্তু তাই আছে, লবণের পরিমাণ একই আছে কিনা, লবণের পরিমাণ তো বাড়েনি, বলছে কি, তাহলে মিশ্রণে লবণের পরিমাণ 45% হয়ে যায়। 45% যদি হয়ে যায় তাহলে এবার দেখো এটাকে আমার সমান করতে গেলে কত গুণ করতে হবে আমার সঙ্গে, তুমি বলো ভাই, যে 9/17, 37/9 গুণ করতে হবে। 37/9 গুণ করলে পেয়ে যাবে। তাহলে এটার সঙ্গে 37/9 গুণ করে দাও, করলে আমার কি হয়ে যাবে, এটা সমান করলাম। তো 37/9 করলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে এটা কি এদিক ওদিক করে একটু অন্যরকম আছে মনে হচ্ছে। যাই হোক, এটা যদি করে তাহলে কত আসছে দেখো তো, 407/9। 407/9 গুণ, তার মানে 63 থেকে 407/9 বাদ দিলে কত হয়, এইটার থেকে 463 বাদ দাও, 407/9 মাইনাস 63 বাদ দাও, কত হয় দেখো, বলো তাড়াতাড়ি। সবাই বলো, শর্টকাটও শেখাবো, চাপ নেই ভাই, শর্টকাট শেখাবো। মাইনাস চলে, মাইনাস কেন হয়? দাদা এইটা বড় মান না কম মান, এটা কম মান আসবে। যাই হোক, মাইনাস বলে কিছু হবে না, কমটা নেবো, তাহলে কত হচ্ছে, উড়ে গেল মানে কত, কত হলো তাহলে, 40 নাকি, 40 মান কত, আরে বাবা 40/, কত এসছে, 40/9। ওই 40 মানে হচ্ছে এইটা, মানে চারি চারি চার, 4 × 64 মানে 16 গুণ, ঠিক আছে। তাহলে 9 মানে কত, 9 না 63, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 40/9 মানে হচ্ছে এইটা, 9টা উপরে উঠে গেল, ওকে। তাহলে হচ্ছে প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল, মিশ্রণের পরিমাণ কত, 100%, তো 100 মানে কত, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি, এখানে 16, 9 16 কত হয়, 144। অঙ্কটা একটু ভুল আছে কোথায় বলো তো, এই কানটা ভুল আছে। এবার আমি করে দেখছি, দেখো যদি ভুল না থাকে কোনো অসুবিধা নেই। 37% লবণ আছে আর এইদিকে 45% হচ্ছে, 37 আর 45 ডিফারেন্স কত, 8, 640 গ্রাম, 8 দিয়ে করলে 8 8 64, 8,000 আসছে। অপশানে কিছু আছে,
উহু, 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 উহু। লবণটাকে সমান করতে হবে। 8 8 64, 45 × 8 করলে কত হয়? 45 × 8 করলে কত আসছে দেখো তো? তাহলে মানে এইটা অ্যান্সার। টোটাল মিশ্রণ ছিল না? আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারছি, এখানে একটুখানি মনে হচ্ছে পয়েন্টে কোথায় ভুল আছে দেখছি। 37% লবণ যদি হয়, 37 হচ্ছে এইটা, 63 হচ্ছে বাকি জল, ঠিক আছে? ওই জলটাই তো বাষ্পীভূত হবে, লবণ তো আর যা আছে তাই থেকে যাবে। আচ্ছা এখানে 45% হলে মিশ্রণে লবণের পরিমাণ 45% হয়। 9/20 যদি এটা আমি একটু উল্টো করে দেখি তো 11, জায়গায় আমরা 9 লেখো, এখানে 11 লেখো। যদি করি দেখি তো, এখানে 7 9 63। ও এটা লবণটা মনে হয় একটু করেছে নাকি? তো ঠিক আছে, দেখছি এখানে 7 9 7 11 77। 77 যদি এই ডিফারেন্স কত আসছে দেখো তো? 40 মানে 640, 100 মানে কত? 16, 1600 আসছে তো এই হিসাবে। ছোট হলে আমি ক্রস প্রোডাক্ট করে দেবো এটাও। আর যাই হোক, এখানে দেখো আমার লবণের পরিমাণটা সমান করে নাও, তাহলে এর সঙ্গে 9 গুণ করে, এর সঙ্গে 37 গুণ করে, তাহলে ভগ্নাংশে আসবে না, যেটা আমাদের ভগ্নাংশে আসছিল সেটা আমার ভগ্নাংশে আসবে না। তাহলে 37 গুণ 9 করলে কত হয়? 333 হয়। আর এইদিকে 9 গুণ 63 করলে কত হয়? 567 হচ্ছে। আর এইদিকে দেখো 37 গুণ করে, 9 37 333 হয়ে যাচ্ছে, ভেরি গুড। আর এইদিকে করলে কত আসছে? 407, 407 তো? 407। এবারে দেখো আমাদের হিসেবে আমরা মেশাচ্ছি কতটুকু? বাষ্প মানে কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে আমাদের হিসেবে? 160। তাহলে আমরা বলছি 100টা, অঙ্ক সেটা বলছে 640। কত গুণ বেশি? 4 গুণ বেশি। আচ্ছা আমাদের হিসাবের থেকে এটা টোটাল করলে কত আসছে? 900। কিন্তু আমাদের থেকে কত গুণ ভাই? 4 গুণ। আমরা যেটা ভগ্নাংশ করেছিলাম ওটাও কিন্তু চলে আসবে, হিসাব করে দেখবা। 4 9 36 ভগ্নাংশ আসবে তো, আমরা তো করতে করতে ছেড়ে দিলাম, আমাদের তো 36 এসেছিল মনে হয়। আমাদের এসেছিল ভগ্নাংশ চলে আসবে, কিন্তু ভগ্নাংশের থেকে এটা আরো বেস্ট মেথড। ঠিক আছে, ভগ্নাংশ করলে টাইমটা বেশি লাগে, এটা সেই সেম সিস্টেমই যাচ্ছে কিন্তু টাইম কম লাগে। দেখো আমাদের লবণ যা ছিল তাই, ওই জন্য লবণটাকে সমান করবে, করে করে দাও, ইজি হয়ে যাচ্ছে। নেক্সট, ওই আমার চঞ্চল ঘোষের মুখস্থ বিদ্যা দরকার নেই, টাইম লাগবে কিন্তু ইজি, আমরা শিখে নেবো। এক ব্যক্তি একটি বলছে টাইপ রাইটার 1200 টাকা দিয়ে ক্রয় করেন, আচ্ছা, এবং 200 টাকা দিয়ে সেটাকে সরাই করেন, কস্ট প্রাইস টোটাল কত হয়ে গেল বলো তো? 1200 টাকা কিনেছে, আবার 200 টাকা খরচ করে, টোটাল কস্ট প্রাইস হয়ে গেল তার কত? তাহলে টোটাল খরচ করলে একটা জিনিস প্রতি 1400 টাকা। তিনি 1680 টাকায় বিক্রি করলেন, তাহলে 1680 টাকায় বিক্রি করে লাভ হলো ক টাকা? ক টাকা বিয়োগ করো। 1400 থেকে 1680 ডিফারেন্স করে দিলে কত হয়? 280 টাকা। তাহলে 1400-র উপর 280, 10% মনে হচ্ছে, না 20% মনে হয়। 100-এ কত? শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 14 দিয়ে 28, মানে 20% হচ্ছে লাভ। নেক্সট বলছে দেখো 16 দাগে, একটি ট্রেন এ স্টেশন থেকে কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করে, যাত্রা করে বি স্টেশনে যাত্রীদের 10% নেমে পড়লো, তাহলে আমি টোটাল ধরে নেবো কি 100% কি আছে ধরে নিতে পারি, ঠিক আছে? ধরতে পারি তো মোট জনসংখ্যা। একশো থেকে ধরবো। দেখো তো কি বলছে দেখো, বি স্টেশনে যাত্রীদের 10% নেমে পড়লো, 100 জন যাত্রী চড়লো, আবার চড়েছে সেগুলো।
সি স্টেশনে 50% নেমে পড়লো 25 জন চড়লো। ডি স্টেশনে 50% নেমে পড়লো 50 জন যাত্রী, চড়াতে যাত্রী সংখ্যা হলো 200 জন। তাহলে উল্টো দিক দিয়ে করতে করতে যাওয়া যেতে পারে, উল্টো দিক দিয়ে করো, ঠিক আছে, সুবিধা হবে। তাহলে লাস্টে আছে কত তোমার, 200 জন। কি হয়েছে বলছে, ডি স্টেশন থেকে 50% নেমে গেছে, নামার পরেও তাহলে আছে কত পার্সেন্ট আর, বলো ভাই। আমার করতে দাও, করতে দাও, আমাকে করতে দাও আগে। এত বকছে না। ডি থেকে যদি 50% নেমে যায় তাহলে আছে কত পার্সেন্ট, 50% আছে, মানে অর্ধেক নেমে গেছে। আচ্ছা, এবার এটা কি দেখো, 50 জন যাত্রী উঠেছে তারপরে 200, এই 50 জন যদি বিয়োগ করে দিই তাহলে আমরা 50% ভ্যালুটা পেয়ে যাবো। 50% ভ্যালু পেলে কত হবে, তাই 150 জন। তার মানে হচ্ছে সি স্টেশনে 50% নামার পরে 25 জন চড়ার পরে তাহলে সি স্টেশনের 50% নেমে গেছে, মানে আর 50% আছে। সেই 50% প্লাস 25 সমান হচ্ছে 150। এই 25 এখান থেকে বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত আসছে, 125। তাহলে 125টা কি হচ্ছে, 50%, তাই তো। এবার তাহলে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে তুমি, এখানে কিন্তু ওই যে 150টা 150 না, কতটা 300, কি করে বলো তো। দেখো, তাহলে এই 200 জন যখন আছে তার ভিতরে কি 50 জন যাত্রী চড়েছিল, 50 জন যাত্রী চড়ে থাকে, তাহলে যখন প্রথম থেকে বাসে ছিল কতজন, 150 জন। আর এই 150টা কি 50%, তাহলে ডি এর যখন এসছে ডি এর, এটা 50% যদি হয় সেটা কি, এবার সি তে কত ছিল, সেটা 100% ছিল। এবার তাহলে 100% মানে কত, 300 ছিল। এবার এই 300-র ভিতরে আবার 25 জন চড়েছিল, তাহলে এই 25 জন যদি বাদ দিয়ে দিই কত হবে, 275। তাহলে এই 275 আবার সি এর 50%, তাহলে সি এর 100% কত ছিল, কত, 550, 550 রে বাবা, 550। তাহলে সি এর 100% যখন ছিল কি 550 যখন নামেনি। এবার দেখো বি এর 10% নেমেছে আর 100 জন যাত্রী চড়েছে, তাহলে এই 100 জন চড়েছিল এর মধ্যে, তাহলে 100 জন বাদ দিয়ে দিই কত থাকছে, এটা হচ্ছে 450। এই 450টা কি 10% নেমে গেছে, মানে 90% এটা, 90% মানে যদি এইটা হয় কত গুণ, এটা 5 গুণ, তাহলে 100% মানে কত, 500। তাহলে 500 ছিল, আর এই 500টাই হচ্ছে এ এর যাত্রী সংখ্যা, অপশন নম্বর বি। বুঝতে পেরেছো ভাই, লাস্টের দিক দিয়ে করতে করে যেতে হবে সব অঙ্কটা, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে। তাছাড়াও হয়তো একটা করা যেতে পারে, এক্স যদি ধরো, যদি এক্স জন ছিল সেখান থেকে 20 জন যাত্রী 10% নেমে গেল, এটা যদি 10% নেমে যায় আছে কত পার্সেন্ট, 9%, 90% আছে, ওকে। আবার 100 জন উঠলো, 100 জন উঠলো, ওঠার পরে চললো, আচ্ছা 100 জন যাত্রী উঠলো, টাইম লাগবে এটা করতে, এটা করার দরকার নেই, অনেক টাইম লেগে যাবে, আর কিছু না। আগেরটাই করো উল্টো দিক দিয়ে, হ্যাঁ। চিনির দাম 32% বৃদ্ধি পায়, একটি পরিবার চিনির ব্যবহার কমিয়ে দিলেন যাতে চিনির জন্য খরচ কেবলমাত্র 10% বৃদ্ধি পায়। যদি দাম বাড়ার আগে প্রতি মাসে চিনি ব্যবহার মোট 10 কেজি হতো, তবে বর্তমানে প্রতি মাসে চিনি ব্যবহার কত কেজি, কি করে বলো। বলো। দেখো, দেখো তাহলে এখানে ছিল মেন আর মাত্রা হচ্ছে 100, ঠিক আছে, তাহলে 100-তে কত হয়েছে, 132 হয়েছে, ভেরি গুড দাম। তারপরে এখানে 10% দিতে মানে 110, তাই তো। তারপরে তাহলে এখানে দেখা যাচ্ছে 132, তাই না। আচ্ছা, 132-এ কত কমিয়েছে, 22 কমিয়েছে, 100-এ কত, তাই তো করেছো, 132-এ 22 কমিয়েছে। আচ্ছা,
যদি দাম বাড়ার আগে প্রতি মাসে চিনির ব্যবহার মোট 10 কেজি, 10-এ কত বের করেছে না 100-তে বের করেছে? 10 কেজি, তাহলে 10, এটাই বলি। 10-এ কত, তাহলে কাটাকুটি করলে কত আসে দেখো তো। 11 দুগুণে 22, আর এখানে 12-11 আসছে নাকি? 6 আসছে, 3 আসছে, 5/3, 5/3 মানে কত আসছে? 1.666 আসতে হবে। এটা কি এলো? তাহলে এতটা কমলে তাহলে কত হচ্ছে তাহলে? 1.6 10 থেকে বাদ দিলে কত আসছে? হ্যাঁ, ওই রাউন্ড ফিগার ধরে নিয়েছো 8.3, ঠিক আছে। কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারোনি, এবার আমি আসছি, চাপ নেই। হ্যাঁ, এটা কি করলাম বলতো, যারা কেউ কেউ কি বলতো, কি করা হয়েছে দেখো, 100 আমার মাত্রা 32% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার দাম এখন কত হলো? 132। আর এখানে খরচ কেবলমাত্র 10% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, খরচ বৃদ্ধি পেয়েছে মানে কি, ভালো করে বুঝলে, খরচ বৃদ্ধি পেয়েছে মানে আমার টাকার পরিমাণটা কত কেজি সেটা পরে আসছে, কিন্তু মোট টাকা আমার কত টাকা লাগছে এখন? 10% বেড়েছে মানে 110 টাকা লাগছে। আচ্ছা, তাহলে দেখো, যদি দাম বাড়ার আগে প্রতি মাসে চিনি ব্যবহার মোট 10 কেজি হতো, তবে বর্তমানে প্রতি মাসে চিনি ব্যবহার কত? তাহলে এখন দেখতে হবে, দেখো আমার হিসাব মতো, দেখো আমার হিসাব মতো আগের মতোই যদি আমি ব্যবহার করতাম, ঠিক আছে, আগের মতনই যদি হতো তাহলে সে 132ই হতো। কিন্তু দেখা যাচ্ছে না, 132 বলছি, 110 হতো। কিন্তু দেখা যাচ্ছে না, এটা কি হচ্ছে, উল্টোটা আসছে। মানে কি, এবার তাহলে এই যে বেশি কমটা, এই বেশি কমটা কত? 22। 132 বেশি কম হচ্ছে 22, তাহলে 10 কেজিতে কত? 10 কেজিতে কত করে? 0.166 হচ্ছে। যে 0.166 যদি হয়, তাহলে এখন তবে বর্তমানে প্রতি মাসে চিনি ব্যবহার কত? তো এটা কি হচ্ছে, দাম বাড়লে কি হয়? কমছে, তাহলে এখানে যদি কমে তাহলে 1.6 কমালে কত হচ্ছে এখন? 8.3 হচ্ছে। বুঝতে পেরেছো? নেক্সট, সবাই বুঝে গেছে, কোনো কথা নেই মানে। একই দোকানে ক্রয় মূল্যে 320% লাভ হয়। আচ্ছা, যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে লাভের পরিমাণ বিক্রয় মূল্যের আনুপাতিক, আনুমানিক কত হবে? আনুমানিক কিন্তু এটা। তো একই দোকানদারের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যের ক্রয় মূল্যে এত পার্সেন্ট লাভ হয়, তার মানে কত? 420 টাকা। কিন্তু এটা বুঝতে পেরেছো? 100-তে 320 টাকা লাভ, তার মানে 420 টাকা সে বিক্রি করেছে। যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি হয়, তার মানে কত হবে সেটা? 125। ঠিক আছে, কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত, মানে বিক্রয় মূল্য যা ছিল তাই, 420 থাকবে। তারপরে কি বলেছে? অপরিবর্তিত থাকে, তাহলে লাভের পরিমাণ বিক্রয় মূল্যের আনুমানিক কত শতাংশ? কত হবে? এবারে কি বলছে এখানে, বিক্রয় মূল্যের উপরে আনুমানিক আসবে বলেছে। বিক্রয় মূল্যের আনুমানিক কত? তাহলে লাভের পরিমাণ বিক্রয় মূল্যের আনুমানিক কত শতাংশ? বিক্রয় মূল্যের বলেছে 420-তে লাভ কত হচ্ছে, বিক্রয় মূল্য বলেই দিয়েছে। ডিফারেন্স করো, কত হয়? বিয়োগ করো, বিয়োগ করো, 120 বাদ দাও 420 থেকে, কত হয়? 295। শতকরায় কত? 100-এ। আচ্ছা, এখানে 20 দিয়ে ফেলে ছোট করে নেও। এটাকে যদি 20 দিয়ে কাটি কত হচ্ছে? তারপরে 20, 21, তাই তো? 21 হচ্ছে নাকি? হ্যাঁ, 21, 42, 20, আর এখানে 5। তাহলে উপরটা গুণ করলে কত আসছে? 5 কাটে কাটে যাবে না, ওটা কত আসছে দেখো তো। বলো বলো, আনুমানিক চেয়েছে কারা? আর কে যাবে? 7, 8, 9। কত এসছে? 1475। তাহলে কত আসলো টোটাল? হিসাব করে, এটা আনুমানিক চেয়েছে ভাই।
তাহলে 70% নেবে আনুমানিক। এটা করে 21 দিয়ে ভাগ করলে সেটা অ্যান্সার। দেখো এখানে বিক্রয় মূল্যের উপরে দিয়েছে, তো তোমার হয়তো ক্রয় মূল্য, এখানে আনুমানিক বলেই দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা বলছে 385 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি? দেখো বৃহৎ মাপের টালি মানে আমরা গসাগু বের করবো। তাহলে 60 আর এর গসাগু বের করলে কত হয় দেখো তো ভাই। 5 হচ্ছে 15 2 30, 5 5 আসে, তাহলে দেখা যাচ্ছে 5। তাহলে ওইটাই হচ্ছে সর্বের কত মাপের বর্গাকার টালি লাগবে? অপশন এ 5, মানে 5 বাহু বিশিষ্ট, মানে 25 বড় কিন্তু একশো। এবার এটা কিন্তু অ্যান্সার না। দেখো আমি ক্লিয়ার করছি, একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি? তাহলে 5 হচ্ছে বাহু, বর্গক্ষেত্রের বাহুটা, যে টালিটা নেবে বর্গাকার টালি তার বাহুর দৈর্ঘ্য হবে 5, কিন্তু যেহেতু বর্গাকারের ক্ষেত্রফলটা দরকার, তাহলে এখানে অ্যান্সার 25 হবে কিন্তু। ঠিক আছে, এখানে 25 করবো না, বর্গাকার টালি লাগবে মানে কত, আমরা কিন্তু ক্ষেত্রফলটা হিসাবেই নিই, তাহলে 25 বর্গ বর্গাকার টালি হবে। তাহলে একটি চাতাল করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি লাগবে? তাহলে 25, এটা বলে দেয়নি বর্গ মিটারে, এই 25 বর্গ মিটারে। আর যদি বাহু বলে তাহলে 5 হতো, কিন্তু এখানে 25 বর্গ মিটারই বলবো। আচ্ছা, এখানে বলছে 128 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি? তাহলে আগে বের করবো যে সর্ববৃহৎ টালিটার দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা কি বের করবো? সেম ভাই, একই রকম গসাগু। তো গসাগু 4 আসবে, কি আসবে? গসাগু 4। গসাগু যদি 4 হয় তাহলে সর্ববৃহৎ টালির দৈর্ঘ্য কত? 16। আর কতগুলো লেগে বলেছে, তাই টোটাল ক্ষেত্রফল কি, টোটাল ক্ষেত্রফল বাই একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো। তাহলে 16 দিয়ে কাটলে কত আসছে দেখো তো, এটা অনেক কেটে যাবে, দেখো কত হয়। না কাটলে না কাটলে আসবে না। 3 4 12, 4 দিয়ে আর 32 করে দিলাম, ঠিক আছে। এবার 16 দিয়ে 32, মানে 16 দিয়ে বলছি আর, আর দিয়ে 8 16-তে হয় 128, তাহলে 8 দিয়ে চলে গেল, তাহলে 6 8 48, 408। এই অঙ্ক যেন আর কোনোদিন অসুবিধা না হয়। অপশন বি। বুঝতে পেরেছো? আজকের অঙ্কগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর অঙ্ক ছিল।